চ্যানেল 9 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ। ডায়াবেটিস, থাইরয়েড কিংবা উচ্চ রক্তচাপ বিশ্বব্যাপী একটি নীরব ঝুঁকিতে পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে শুধুমাত্র অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং অতিরিক্ত খাদ্যাভ্যাস এবং সেই সাথে ওজনাধিক্যতা সবকিছু মিলিয়ে আমরা মনের অজান্তে এই রোগগুলোতে আক্রান্ত হয়ে দীর্ঘস্থায়ীভাবে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করে চলেছি। তবে আপনি কি করে বুঝবেন আপনি ডায়াবেটিস, থাইরয়েড কিংবা উচ্চ রক্তচাপে ভুগছেন কিনা? কখন সতর্ক হবেন এবং সতর্ক না হলে আপনার শরীরে কি কি ধরনের জটিলতা হতে পারে? দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার জেসি জ্যাকলিন রোজারিও, ডায়াবেটিস এবং মেডিসিন বিশেষজ্ঞ, দ্য সালভেশন আর্মি। স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ। খুব প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে শুরু করছি আজকের আলোচনা। শুরুতে একটু জানতে চাই যে থাইরয়েডে নানা ধরনের জটিলতা হয়ে থাকে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু থাইরয়েড গ্রন্থিটি আসলে কি কারণে এত জরুরি এবং আমাদের শরীরে এটির অবস্থান কোথায়, কাজ কি? শুরুতে জানবো এই বিষয়গুলো। ধন্যবাদ। যখনই রোগীকে আমি বলি যে আপনার থাইরয়েডের সমস্যা আছে, তাদের প্রথম প্রশ্নই হচ্ছে, ম্যাডাম থাইরয়েডটা আসলে কি? তা আজকে থাইরয়েডের বিষয়ে আমি বলতে চাচ্ছি জনসাধারণের জন্য। থাইরয়েড হচ্ছে ছোট্ট একটি গ্রন্থি বা গ্ল্যান্ড, যেটা আমাদের গলার সামনে থাকে, দেখতে অনেকটা প্রজাপতির মতো। এই গ্ল্যান্ডটা এত জরুরি কেন? আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি সহজ ভাষায়। সেটা হচ্ছে, আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমাদের সাইজ কতটুকু ছিল, আর এখন এই যে আপনি আমার সামনে বসে আছেন, এখন আপনি কেমন? এই যে আপনার পরিবর্তন, শারীরিক, মানসিক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, এর সব কিছুর মূলেই প্রথম যে ভূমিকা পালন করেছে সেটাই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে এক রকমের হরমোন নিঃসৃত হয়, তার নাম হচ্ছে থাইরয়েড। এটা কখনো কম হয়, কখনো বেশি হয়। এই গ্ল্যান্ডের কাজ যে শুধু আপনাকে আমাকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য, তা কিন্তু না। আমাদের শরীরে যে হজম শক্তি আছে, মেটাবলিজম, আমাদের হার্ট রেট, এমনকি আমরা বিভিন্ন রোগে ভুগি, স্ট্রেসে ভুগি, সব কিছুর মূলেই কিন্তু থাইরয়েড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও জরুরি কথা হচ্ছে, আমরা যখন বড় হই, স্পেশালি বয়ঃসন্ধিক্ষণে, কিশোর হোক কিশোরী হোক, এই যে পরিবর্তনগুলো আসে বা কখনো আসে না, ইরেগুলার পিরিয়ড হয়, নানা রকমের সমস্যা হয়, সিস্ট হয়, সব কিছুর পেছনে কিন্তু থাইরয়েড দায়ী থাকে। সুতরাং জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই হরমোনটা আমাদের শরীরে বিশেষ গুরুত্বপূর্ণ একটি হরমোন। নিশ্চয়ই। এবং এই যে গুরুত্বপূর্ণ হরমোন কিংবা আমাদের শরীরে গুরুত্বপূর্ণ গ্রন্থি, সাধারণত কি কি কারণে এটাতে জটিলতা হয়ে থাকে এবং কোন কোন রোগগুলো নিয়ে রোগীরা আপনাদের শরণাপন্ন হয়? আচ্ছা, প্রথমত এই জটিলতা যখন শুরু হয়, এটা কিন্তু সাপ্রেস থাকে, রোগী ধরতে পারে না। আমাদের দেশের প্রেক্ষাপটে দেখা যায় যে অন্যান্য দেশে যেরকম 6 মাস পর পর স্ক্রিনিং হয়, আমরা সেই স্ক্রিনিংগুলো থেকে বঞ্চিত। খুব প্রয়োজনে না পড়লে আমরা ডক্টরের কাছে যাই না, আর গেলেই তখন ধরা পড়ে হয় তার থাইরয়েডে কোনো সমস্যা আছে বা অন্য কোনো জটিল রোগ আছে। তো বাংলাদেশের 10 to 20% পেশেন্টদের, সে পুরুষ হোক নারী হোক, তাদের মধ্যে থাইরয়েডের সবথেকে বেশি সমস্যা হচ্ছে হয় হাইপোথাইরয়েড নয় হাইপার থাইরয়েড। হাইপো মানে হচ্ছে খুব অল্প পরিমাণে হরমোন তার বডিতে নিঃসৃত হচ্ছে, আর হাইপার হচ্ছে প্রয়োজনের থেকে অনেক বেশি হরমোন তার শরীরে নিঃসৃত হচ্ছে। এই দুটো হচ্ছে কমন। এছাড়াও কিছু রোগ হয়, যেমন থাইরয়েডে যদি নোডিউলস থাকে, ক্যান্সার থাকে, বা আমরা গলগণ্ড বা গয়টার বলি, এগুলো কিন্তু থাইরয়েডের রোগ। এই যে এত এত রোগে আক্রান্ত হচ্ছে, আসলে আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে, নারী নাকি পুরুষ, এবং কোন বয়সী ব্যক্তিরা সাধারণত আক্রান্ত হয়ে থাকে? আচ্ছা, স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখা যাচ্ছে যে নারী পুরুষের মধ্যে নারীরাই বেশি আক্রান্ত হচ্ছে থাইরয়েডে, তার মধ্যে হাইপোথাইরয়েডটাই হচ্ছে বেশি। এর প্রথম এবং প্রধান কারণ যদি খুঁজতে যাই বা কারা রিস্ক ফ্যাক্টর আছে সেটা যদি বলতে চাই, তাহলে ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, আপনার পরিবারে বা বংশে যদি মা, দাদি, নানি, বড় বোন কারো যদি থাইরয়েডের সমস্যা থাকে, তাহলে অবশ্যই আপনাদের পরবর্তী যে জেনারেশন, তাদের এটা হওয়ার চান্স থাকে 75%। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল যখন আপনার পরিবারে কেউ থাইরয়েড, সেটা হাইপো হোক বা হাইপার হোক, ধরা পড়বে, অবশ্যই তাদের একটা স্ক্রিনিং করে ফেলতে হবে। শুধু যে বংশগত বা জেনেটিক বিষয় তা না, এছাড়াও কিছু সমস্যা রয়েছে, যেমন অটো ইমিউন ডিজিজ। আমরা অনেকের নাম শুনেছি। আমাদের ঘরে ডায়াবেটিসের রোগী আছে, স্পেশালি যদি কারো টাইপ 1 ডায়াবেটিস হয়, সেই ডায়াবেটিসের পেশেন্টও কিন্তু ঝুঁকিতে থাকে থাইরয়েড রোগের জন্য। যদি এসএলই, সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসাস, এটাও একটা অটো ইমিউন ডিজিজ, তারাও ঝুঁকিতে আছে। পাশাপাশি আমাদের অনেক সময় আমরা শুনি মা দাদিরা বলে আমাদের বাতের সমস্যা আছে, মানে রিউমেটয়েড জনিত
যদি কোনো রোগ থাকে তাহলে তারাও কিন্তু এই থাইরয়েডের দিকে আক্রান্ত হতে পারে। শুধু তাই নয়, যার কোনো দিন থাইরয়েড ধরা পড়েনি প্রেগনেন্সিতেও তার থাইরয়েড হতে পারে। কেন হতে পারে? কারণ প্রেগনেন্সির সময় আমাদের বডির হরমোনগুলো চেঞ্জ হয়, ওই হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে হয়তো রোগীর হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড ডেভেলপ করতে পারে। ডেলিভারির পরেও আমরা অনেক সময় দেখি রোগীদের হাইপারথাইরয়েড হচ্ছে। ইভেন মেনোপোজে যখন আমরা যাই তখনও কিন্তু থাইরয়েড চেক করা উচিত, কারণ তখনও কিন্তু থাইরয়েড ডেফিসিয়েন্সি হয়। আরও ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে কিছু কিছু এরিয়া, যেমন যেখানে আয়োডিন ডেফিসিয়েন্সি, আয়োডিন বেশি হলেও থাইরয়েডের জন্য খারাপ, কম হলেও খারাপ, এরাও কিন্তু ঝুঁকিতে আছে। কিছু কিছু এরিয়াতে যেমন আর্সেনিক যুক্ত এরিয়া, এদেরও কিন্তু থাইরয়েডের উপর একটা বিশেষ প্রভাব ফেলে আর্সেনিক পয়জনিংটা। মানে এই যে এত এত জটিলতা হচ্ছে, জটিলতাগুলোর আসলে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা কতটুকু সচেতন রয়েছি, কতটুকু আমরা জানি যে কোন রোগের ক্ষেত্রে কোন উপসর্গগুলো প্রকাশ পায়, এগুলো নিয়ে বিস্তারিত জানবো আপনার কাছে। কোনটি হাইপোথাইরয়েডিজম, কোনটি হাইপারথাইরয়েডিজম, কখন সতর্ক হবে। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। হ্যাঁ, বিরতির আগে যেমনটি বলছিলাম যে আমাদের শরীরে যদি থাইরয়েড গ্ল্যান্ডে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আসলে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা বুঝে উঠতে পারে না। আপনিও এমনটি বলছিলেন যে প্রাথমিক অবস্থায় তেমন কোনো লক্ষণ প্রকাশ করে না। তবে কি করে বুঝবে রোগীরা যে তিনি থাইরয়েড জনিত কোনো জটিলতায় ভুগছে কিনা? বেশিরভাগ সময়ই যেহেতু রোগটা সাপ্রেস থাকে, রোগীরা এসে একটাই কমপ্লেন করে যে ম্যাডাম, আমি সারাদিন লিমিটেড খাচ্ছি বা ব্যালেন্স ডায়েট খাচ্ছি, তবু কোনো কারণ ছাড়া আমার ওয়েট বেড়ে যাচ্ছে, আমার পিরিয়ড নিয়মিত হচ্ছে না। ইভেন বিয়ের পর ছেলে হোক বা মহিলা হোক, তারা এসে বলে যে আমরা অনেক ট্রাই করছি কিন্তু কনসিভ করতে পারছি না, মাথার চুলগুলো পড়ে যাচ্ছে, নখগুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে, স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। তো এই সমস্ত সার্বিক যেই মানে তারা কমপ্লেনগুলো করে, সেগুলো থেকে আমরা চিন্তা করি যে হয়তো পেশেন্টের থাইরয়েডটা চেক করা খুব জরুরি। এবং তারা বলে যে না, আমাদের বংশে তো কখনো কারো হয়নি, কিন্তু বংশে না হলেও যে তার হবে না এমন কোনো ভিত্তি নেই। সো এই লক্ষণগুলো যদি কারোর মধ্যে প্রকাশ পায় যে আপনার পালপিটেশন বেড়ে যাচ্ছে, সবাই নর্মাল আছেন, আপনি ঘেমে যাচ্ছেন, কিংবা আপনি শীতে কাঁপছেন, কিংবা ওয়েট বেড়ে যাচ্ছে এত কিছু করার পরেও, কিংবা কনসিভ করতে পারছেন না, পিরিয়ড ঠিকমতো হচ্ছে না, বারবার আলট্রাসাউন্ডে সিস্ট ধরা পড়ছে, তাহলে এই সমস্ত রোগীদের বোঝা উচিত যে হ্যাঁ, আমি হয়তো হাইপো বা হাইপার থাইরয়েডের একটা ঝুঁকিতে আছি। আচ্ছা আচ্ছা, মানে এই রোগটা বন্ধ্যাত্বেরও কারণ হতে পারে। হ্যাঁ, তাই অবশ্যই আর্লি স্টেজে এটাকে রিকভারি করাটা খুব বেশি জরুরি, নিয়ন্ত্রণে রাখাটা জরুরি। একটু জানতে চাই যে যদি কারো থাইরয়েড হয়ে থাকে, হোক সেটি হাইপো কিংবা হাইপারথাইরয়েডিজম, নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি করণীয় বিষয়গুলো একই রকম দুটো রোগের ক্ষেত্রে নাকি ভিন্ন? নিয়ন্ত্রণ হচ্ছে আমাদের নিজের উপর। যদি একবার থাইরয়েড হাইপো হোক বা হাইপার হোক, মেডিসিন তো অবশ্যই চলতে হবে, কিন্তু মেডিসিনের পাশাপাশি এই হরমোনটা যেন অতিরিক্ত না বাড়ে বা বেশি কমে না যায়, সেজন্য রেগুলার 3 মাস পর পর একটা ফলো আপ করতেই হবে। আমার রোগীদের ফলো আপের পাশাপাশি আমি সবসময় বলি ইয়োগা করতে। খুব স্ট্রেসফুল নিয়মিত ব্যায়াম করা আমাদের আসলে দৈহিক জীবনে সম্ভব না, কিন্তু যদি ইয়োগা করা যায় তাহলে হরমোনটা ব্লাডের মাধ্যমে সরাসরি সুন্দর মিশ্রিত হয় এবং এটা ব্যালেন্সে থাকে। শুধু তা না, কিছু মেসেজ আছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে, আমরা কিছু মেসেজ করতে বলি, কিছু খাবার আছে যেমন আয়োডিনযুক্ত খাবার খেতে বলি, কিছু টেকনিক আছে যেমন রাতে শোয়ার সময় তাদের যদি হাতে পায়ে অনেক সময় পানি চলে আসে, পায়ের তলায় একটা বালিশ দিয়ে শুতে বলি, এবং রেগুলার যেই খাবারগুলোতে আয়রন আছে, আয়োডিন আছে, ওই খাবারগুলো বেশি খেতে বলি আমরা। এগুলোর মধ্যে যদি আমরা একটু সচেতনভাবে চলতে পারি তাহলে দেখা যাবে যে আমরা যে ওষুধটা খাচ্ছি এটা ডোজ আর কমাতেও হবে না, বাড়াতেও হবে না, সারা জীবন আমরা ভালোই থাকতে পারবো। একদমই। এবং যে ওষুধটা খাওয়ার পরামর্শ থাকে সেটা তো লাইফ লং, মানে একদম যতদিন তিনি সুস্থভাবে বেঁচে থাকতে চান ততদিন খেতে হবে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যে চিত্রটা আমরা সবসময় দেখি যে রোগীরা আসলে নিয়মিত কন্টিনিউ করছে না মেডিসিনগুলো, খেলেও যখন একটু জটিলতা বাড়ছে তখন খাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে, নিজের মতো করে ওষুধ বদলাচ্ছে। আসলে এই বিষয়গুলো কতটুকু ক্ষতির কারণ হতে পারে, এবং যারা আসলে এটার পাশাপাশি ডায়াবেটিস রোগে আক্রান্ত কিংবা উচ্চ রক্তচাপে ভুগছে তাদের ক্ষেত্রে কি জটিলতার মাত্রা খানিকটা বেড়ে যেতে পারে? শুধু খানিকটা আমি বলবো না, আমাদের দেশে এটা সত্যি কথা আপনি যেটা বলেছেন, 3 মাস ওষুধ খেলে তারা নিজেরাই চেক করে দেখে যে তাদের থাইরয়েড হরমোনটা একদম নর্মাল চলে এসছে, বাস তারা মনে করে যে না আর খাওয়া দরকার নেই, নিজে থেকেই ডাক্তারের পরামর্শ ছাড়াই তারা ওষুধটা বন্ধ করে দেয়।
যেহেতু আমি প্রথমেই বলেছি থাইরয়েড আমাদের পালপিটেশন মানে মাথার চুল থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সে নিয়ন্ত্রণ করে। সো যখনই সে ওষুধটা বন্ধ করে দেয় তার কিডনি, লিভার, হার্ট কিন্তু রিঅ্যাকশন করা শুরু করে দেয়। সো আলটিমেটলি দেখা যায় এই থাইরয়েড ওষুধ বন্ধ করার পর আস্তে আস্তে তার বডির সুগার বেড়ে যাচ্ছে, সে ডায়াবেটিসের দিকে চলে যাচ্ছে। হঠাৎ করে তার এলডিএল যেটা খারাপ ফ্যাট, ট্রাইগ্লিসারাইড এই ফ্যাটগুলো বেড়ে যাচ্ছে, এইচডিএল যেটা ভালো ফ্যাট সেটাই বরং কমে যাচ্ছে। সে যতই ব্যায়াম করুক বা যতই নিয়ন্ত্রণ লাইফ লিড করুক আস্তে আস্তে থাইরয়েড থেকে সে প্রেশার এবং ডায়াবেটিসের দিকে অ্যাগ্রিভেট করে যাচ্ছে নিজেকে, শুধুমাত্র একটু ফলো আপের অভাবে বা ওষুধ বন্ধ করার কারণে। এবং এই যে ডায়াবেটিসের কথা বলছেন, উচ্চ রক্তচাপের কথা বলছেন, আমাদের দেশের প্রেক্ষাপটে একটি সময় পর্যন্ত আমরা দেখতাম কেবলমাত্র বয়োজ্যেষ্ঠ লোকরাই এই রোগগুলোতে আক্রান্ত। সাম্প্রতিক সময়ে তরুণেরা, মাঝবয়সীরা, বিশেষ করে 18 বছর বয়সে উচ্চ রক্তচাপে ভুগছে, ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। মানে এই বিষয়গুলোতে ভোগার পিছনে, আক্রান্ত হওয়ার পিছনে কারণগুলো আসলে কি? সাধারণ মানুষ তো শঙ্কিত বিষয়টা নিয়ে। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা কোশ্চেন, যেটা আমাদের আসলে এই সময়ে, সাময়িক সময়ে আমাদের যত ইয়াং জেনারেশন আছে যারা স্পেশালি অল্প বয়সে ডায়াবেটিস প্রেশার নিয়ে আমাদের কাছে আসে, আমরা এদেরকে ডিল করি কিভাবে। প্রথমে যদি প্রশ্ন করি, বাবা তুমি কতক্ষণ স্ক্রিনে থাকো, অর্থাৎ মোবাইলে থাকো, দেখা যায় সে দিনের বেশিরভাগ সময় কিন্তু মোবাইলে গেম খেলে বা ইউটিউব দেখে বা যা কিছু হোক টাইম পাস করছে। এই যে তার বসে থাকাটা, তার ইনঅ্যাক্টিভিটিসটা, এটা কিন্তু অ্যাগ্রিভেট করছে তার বডির সুগার, ওবিসিটি বেড়ে যাওয়ার কারণে। কারণ আমরা অনেকেই জানি যে সেন্ট্রাল ওবিসিটি, অর্থাৎ যদি পুরুষদের রিস্টের যে মেজারমেন্ট আমরা নিই সেটা 80 সেন্টিমিটারের বেশি হয়, কিংবা মহিলাদের ক্ষেত্রে 70 সেন্টিমিটারের বেশি হয়, তাহলে সে কিন্তু প্রি ডায়াবেটিক্সে, ডায়াবেটিক না কিন্তু প্রি স্টেজে চলে যাচ্ছে। এটা কখন বাড়ে? যেমন আমি যেই জব করি সেটা যদি ডেস্ক জব হয়, দিনের 16 ঘন্টা আমি হয়তো বসে বসে কাজ করছি, কিংবা পড়াশোনা করছি, পরীক্ষা, অনেক পড়াশোনার প্রেশারের চাপ, অনেকক্ষণ একটা না 8-10 ঘন্টা 16 ঘন্টা কোচিং পড়াশোনা করছি, সারাদিনে অ্যাক্টিভিটিস হচ্ছে না, তারপর যতটুকু সময় ফ্রি পাচ্ছি তখন স্ক্রিনে কাটাচ্ছি। তো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু এখনকার জেনারেশন দেখা যাচ্ছে যে প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড এগুলোর দিকে আমাদের একটু একটু করে নিয়ে যাচ্ছে, যেটা আগের যুগে আমরা দেখিনি। তখন কিন্তু আমাদের মা দাদিরা এক ঘর থেকে আরেক ঘর গেলেও একটা বড় উঠান পার হতো, বড় একটা এক্সারসাইজ হয়ে যেত। এখন আমরা এই ঘর থেকে ও ঘরে যাই না। তার মানে আমাদের কায়িক পরিশ্রমটা এখন অনেক কম, আমরা সেডেন্টারি লাইফস্টাইল অনেক বেশি হ্যাবিচুয়েটেড, এবং এটাই এই যে অসংক্রামক ব্যাধিগুলো বেড়ে যাওয়ার অন্যতম সহায়ক। আমরা আরো বিস্তারিত জানবো যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ না করলে কি জটিলতা হতে পারে এবং আমরা কি করে খুব সহজে এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এই বিষয়গুলোকে আসলে আমরা সেডেন্টারি লাইফস্টাইলের কারণে খুব একটা নিয়ন্ত্রণ করতে পারছি না। তবে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে উচ্চ রক্তচাপের মেডিসিন কিংবা ডায়াবেটিসের ক্ষেত্রে এই যে ইনসুলিন নেওয়ার যে একটি পরামর্শ থাকে, ওষুধ খাওয়ার পরামর্শ থাকে, সেগুলোকে ব্যালেন্স করে খাওয়াটা কতটুকু জরুরি? প্রথমেই বলবো, যদি ডায়াবেটিসের ক্ষেত্রে আসি, আমরা জানি ডায়াবেটিস 2 রকমের আছে, একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2। টাইপ 1টা অনেক অল্প বয়সেই ধরা পড়ে এবং খুব সিরিয়াস কিটোঅ্যাসিডোসিসের দিকে বাচ্চারা চলে যায়, এটাকে আমরা বলি জুভেনাইল ডায়াবেটিস। এই সমস্ত ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যায় বাচ্চারা জন্মের পরই তাদের একটা অটো ইমিউন সেল থাকে, ইমিউন সিস্টেম তাদের যে প্যানক্রিয়াসের বিটা সেল সেটাকে এফেক্ট করে। সো তারা যেই পরিমাণ ইনসুলিন ব্লাডে আসার কথা সেটা আর আসে না, ফলে তারা যখন ভাত খায় বা কার্বোহাইড্রেট গ্রহণ করে সেই গ্লুকোজটা মেটাবলিজম করার মতো প্রপার ইনসুলিন থাকে না। এই জন্য টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন মাস্ট, লাইফ লং এটা নিতেই হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসটা কন্ট্রোলেবল, এটা আমরা অনেকটা নিজেরাই সৃষ্টি করি, নিজেরাই দায়ী। প্রথমে আমরা বলেছি যে লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে এই বসা বসা কাজগুলো, প্রপার অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। শুধু তা না, আমরা কিন্তু খাদ্যাভ্যাসের দিক দিয়েও অনেকটা পিছিয়ে আছি। যেমন আগে আমরা ঘরে রান্না ছাড়া বাহিরের খাবারগুলো খেতাম না, এখন অনলাইনে অর্ডার দিলে খুব সহজে বাহিরের খাবার, ফাস্টফুডগুলো চলে আসে। অনেক বাচ্চারা দেখা যায় ফাস্টফুড ছাড়া খেতেই পারে না। তো এরা কিন্তু এই সমস্ত খাবার থেকেই নিজের বডির ব্লাডের সুগারটা বাড়িয়ে দিচ্ছে, কোলেস্ট্রল বাড়িয়ে দিচ্ছে, যেটা তাদের
প্রেশার এবং ডায়াবেটিসের দিকে অ্যাগ্রিভেট করে যাচ্ছে। শুধু তা না, স্ক্রিনে থাকার ফলে দেখা যায় তাদের ঘুমের টাইমটা, কখন ঘুমাতে যাবে আর কখন ঘুম থেকে উঠবে এই টাইমটা উল্টাপাল্টা হয়ে গিয়েছে। যখন ঘুম থেকে ওঠার কথা তখন তারা ঘুমাচ্ছে, যখন ঘুমাতে যাওয়ার কথা তখন তারা জেগে আছে। ফলে আমাদের পেটে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে টাইম মতো সেই খাবারটাকে হজম করার জন্য, ওই সময় কিন্তু সে খাবারটা পাচ্ছে না। না পাওয়ার ফলে তার ব্লাড প্রেশার একবার ফল করছে, পেপটিক আলসারের দিকে চলে যাচ্ছে। আবার যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বডিতে নাই, সিক্রেট হচ্ছে না, তখন সে উঠে নানান হাবিজাবি খাবার খেয়ে নিচ্ছে, ফলে সেটা হজম হচ্ছে না। উচ্চ রক্তচাপের পাশাপাশি ইনসুলিনের ঘাটতি পড়ছে, কারণ তার গ্লুকোজ বেড়ে যাচ্ছে। সো এই সমস্ত কারণগুলোতেই আমরা কি করি, নিজেরাই কিন্তু টাইপ 2 ডায়াবেটিসটাকে সৃষ্টি করে ফেলি। আমরা একটু সচেতন হলেই কিন্তু পারি এই টাইপ 2 ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে, যাতে সারা জীবন আমাদের ওষুধ খেতে না হয়। যে আমরা যখন দেখি যে কোনো একজন ব্যক্তিকে ইনসুলিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে গর্ভাবস্থায়, হঠাৎ করে একজন গর্ভবতী মা আক্রান্ত হয়ে গেল জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ গর্ভকালীন ডায়াবেটিস আমরা যেটাকে বলি, দেখা যায় তখন ইনসুলিন গ্রহণ করার একটি পরামর্শ থাকে আপনাদের পক্ষ থেকে, কিন্তু বেশিরভাগ প্রত্যন্ত অঞ্চলের মায়েরা সেটি গ্রহণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু এটি গ্রহণ না করলে বা প্রপারলি যদি তিনি লাইফস্টাইল মডিফিকেশন না করে, অনাগত সন্তানের জন্য কতটুকু ক্ষতির কারণ হতে পারে? আমাদের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, যেটাকে আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, সে অনুযায়ী ইনসুলিনটাই মায়েদের জন্য বেস্ট। হ্যাঁ, ইনসুলিন নেওয়াটা অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু যদি কোনো খুব সিরিয়াস বা সিভিয়ার কমপ্লিকেশন না থাকে, তাহলে ইনসুলিনটাই বাচ্চার জন্য এবং মায়ের জন্য দুজনের জন্যই সেফ। কারণ এখানে সমস্যা হচ্ছে ইনসুলিনের ঘাটতি। তাহলে আপনাকে বাহির থেকে ইনসুলিন নিলে বাচ্চার যে লাং ম্যাচুরেশন, আমরা অনেক সময় শুনি হার্টের সমস্যা নিয়ে ডেভেলপ হয়ে বাচ্চাটা জন্ম নিচ্ছে, প্রি ম্যাচিউর বেবি হচ্ছে, পেটে বিশাল বড় বাচ্চা হয়ে যাচ্ছে, মায়ের পেটে পানি প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যাচ্ছে, নর্মাল ডেলিভারি করতে সমস্যা হচ্ছে। তো এই কমপ্লিকেশনগুলো যদি আমরা এড়াতে চাই, তাহলে অবশ্যই ইনসুলিনের কোনো বিকল্প নেই। উচ্চ রক্তচাপ সম্পর্কে একটি বিষয় জানা রয়েছে যে আমাদের সমাজে উচ্চ রক্তচাপে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়ে থাকে, উনি নিয়মিত ওষুধ তো খাই না, বরং হঠাৎ করে যখন রক্তচাপটি বেড়ে যায় তখন উনি সাময়িকভাবে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য তেঁতুল পানি খায়। আসলে এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে কিনা? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। যখনই প্রেশার ওষুধ লিখি, মানুষের একটা ধারণা যে ম্যাডাম প্রেশার ওষুধ খাবো না, কেন খাবেন না, এটা একবার শুরু করলে সারা জীবন খেতে হবে, এই জন্য তাদের প্রেশার ওষুধ কন্টিনিউ করা যায় না। কিন্তু তাদের বোঝা উচিত লাইফস্টাইল মডিফিকেশনের পাশাপাশি প্রেশার ওষুধ যদি না খায়, যে কোনো সময় যে কোনো স্থানে সে কিন্তু স্ট্রোক করতে পারে, ইভেন হার্টে ব্লক হতে পারে। এছাড়াও কিডনি, লিভার, চোখের রেটিনাতেও ক্ষতি হতে পারে। অনেক সময় আমরা দেখি চোখ ঝাপসা হয়ে আসে, কারণ তার চোখের ভেতরের যে নালি থাকে তার প্রেশারটা বেড়ে যায়। তো এই সমস্ত কমপ্লিকেশনগুলো এড়ানোর জন্য একটু কম পাওয়ারের হলে একটা প্রেশার ওষুধ রেগুলার কন্টিনিউ করা উচিত। হ্যাঁ, যদি আপনি লাইফস্টাইল মডিফিকেশন করে অনেক দিন ধরে দেখেন যে না, প্রেশার আর বাড়ছে না, আপনি ভালো আছেন, ডোজ কমিয়ে তারপর আপনি বন্ধ করতে পারেন। চিকিৎসক পরামর্শ দেবেন, তবে নিয়মিত ফলো আপ করাটা খুব বেশি জরুরি। অবশ্যই ফলো আপ করতে হবে। একদম শেষ প্রান্তে আছি, জানতে চাই যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা থাইরয়েড, যেগুলো অসংক্রামক ব্যাধি আমাদের সমাজে একদম নীরব ঘাতক, মানে আমাদেরকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে প্রতিনিয়ত, এই রোগগুলো আমরা কখনো চাই না কোনো ব্যক্তি আক্রান্ত হোক, যেগুলো ঘরে ঘরে একদম অযাচিতভাবে আক্রান্ত হচ্ছে। প্রতিরোধে আসলে আপনার পরামর্শ কি থাকবে সার্বিকভাবে? আমি সবাইকে বলবো, আপনি যদি সুস্থ থাকেন, 6 মাস পর পর আপনার বেসিক যে কিছু টেস্ট সেটা করিয়ে ফেলেন। সেই টেস্ট অনুযায়ী ডাক্তার যদি আপনাকে একবার সতর্কবাণী দেয় যে এই জিনিসটা আপনার বর্ডার লাইনে আছে, ব্যাস ওটাই আপনার জন্য যথেষ্ট। সেই বর্ডার লাইনে যা আছে সেইটা সম্পর্কে, সেটাকে মডিফাই করার জন্য আপনি যদি সচেতন হয়ে যান, আপনার লাইফস্টাইল, আপনার খাদ্য খাবার, আপনার ঘুম, আপনার চাকরি, আপনার ব্যায়াম সব কিছু যদি চেঞ্জ করে ফেলেন, আমি মনে করি ইন দ্য লং রান আপনি সুন্দর একটা জীবন আপনি নিজেকেই নিজে উপহার দিতে পারবেন। নিঃসন্দেহে এই জায়গাটাতে যদি প্রত্যেকটি ব্যক্তি সচেতন হয়, যেমনটি আপনি বলছিলেন, অবশ্যই জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আনার বিকল্প কিছু নেই। একদম আলোচনা শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট আজ এই পর্যন্তই। যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত খাদ্যাভ্যাস কিংবা জাঙ্ক ফুড, হ্যাপি ফুড এবং সেই সাথে সেডেন্টারি লাইফস্টাইল থেকে যদি একটুখানি আমরা নিজেদেরকে সুরক্ষিত করতে পারি, তবেই সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 9 এর সাথেই থাকুন।